বিছানার একপাশে অর্ধনগ্ন হয়ে পড়ে আছে সিরাত। তার পেটে উন্মুক্ত বুকে শত শত নখের দাগ। সারা শরীরে ব্যথা নিয়েই চোখ পিট পিট করে তাকায় সিরাত। তার পরনে শুধু পেটিকোট, ব্লাউজটা নিচে পড়ে আছে। পাশ ফিরেই দেখতে পায় খালি দেহে উপর হয়ে আরামে ঘুমাচ্ছে ইশতিয়াক চৌধুরী প্রমুখ। চুল কপাল পর্যন্ত এলোমেলো হয়ে উঠছে। সরু কাঠামো দেহখানা যেন নজর কাড়া। দু হাতের পেশিগুলো ফেলে ফুপে আছে। ঠোঁট দুটি দেখেই মনে হবে রক্ত ঝরছে। এই ছেলেটার জন্যই নাকি হাজার হাজার মেয়ে পাগল। কালকে রাতের কথা মনে হতেই গা গুলিয়ে আসলো ওর। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আর মনে মলিন হাসল সিরাত। কাল রাতে সে নিজেই এসেছিল সতীত্ব বিলিয়ে দিতে। এছাড়া যে আর কোনো উপায় তার কাছে ছিল না। একদিনের মধ্যেই ৫ লক্ষ টাকা জোগাড় করা চারটিখানি কথা নয়। হঠাৎই সিরাতের মায়ের কিডনি ড্যামেজ হওয়ায় ইমার্জেন্সি অপারেশন করাতে হয়। ডাক্তারের কাছে এতগুলো টাকার কথা শুনে সিরাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দরিদ্র ঘরের মেয়ে সে। বাবাটাও বছর ৭ আছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা সালোয়ার সেলাইয়ের কাজ করেই সংসার চালায়। আর সিরাত নিজের খরচ চালাতে টিউশন করে। কাল টাকা জোগাড়ের জন্য এমন কোনো আত্মীয় নেই যে যাদের কাছে সিরাত ভিক্ষা না চেয়েছে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর উপায় না পেয়ে অনেক আগে বান্ধবীর কাছে সে শুনেছিল শহরের বিখ্যাত মাফিয়া ইশতিয়াক চৌধুরী প্রমুখ প্রতি রাতে মেয়েদের ভোগ করে। মজার ব্যাপার, সে কাউকে জোর করে না, বরং মেয়েরা নিজেই আসে তার কাছে। টাকার কমতি নেই বলে খুশি হয়ে মেয়েদের পেছনে টাকা ওড়ায়। সিরাত আর প্রমুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। ঘৃণায় দ্রুত মুখ ফিরিয়ে নেয়। ব্যথায় পেট চেপে ধরে পা টিপে টিপে বাথরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখে দু চোখ থেকে অঝরে অশ্রু পড়ছে। ঠোঁটে গলায় লাইটের কারণে লাল হয়ে আছে। গায়ে অজস্র দাগে লাল বর্ণ ধারণ করেছে। এরপর লম্বা এক শাওয়ার নিয়ে বের হয়ে আসে সিরাত। দেখতে পাই টেবিলের ওপর ৬ লক্ষ টাকার চেক। নিজের পার্সে চেকটা রেখে হিজাব পরতে থাকে। কালো বরকা পরার ফলে চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না সিরাতের। দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় ঘুম ঘুম এক গভীর কণ্ঠ কানে আসে। ঠিকঠাক টাকা পেয়েছো কি? যদি কোনো দাবি থাকে এই মুহূর্তে বলে যাও, মিটিয়ে দেব। সিরাত পিছন ফিরে তাকিয়ে নরম স্বরে বলে, কোনো দাবি নেই। আপনি আজ এত বড় উপকার করলেন, এটা আমি কখনো ভুলব না। আজ আসি। কথাটি বলেই এক মুহূর্ত দেরি করল না সিরাত। দ্রুত পায়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। প্রমুখ ঠোঁট পাকিয়ে হেসে মনে মনে বলে, চরিত্রহীন মেয়ে। আজকাল সব মেয়েরাই শুধু চায় টাকা। এজন্যই কখনো আমি বিয়ে করব না। যেভাবে চলছে চলুক না। বিড়বিড়িয়ে আবার গভীর ঘুমে পাড়ি জমায় সে। সিরাত তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করে রিসেপশনে টাকা জমা দিয়ে দেয়। গুটিসুটি পায়ে হেঁটে এগিয়ে দেখতে পায় ক্যাবিনে পড়ে থাকা মায়ের নিথর দেহ। তখনও মনের ভেতরটা হু হু করে ওঠে সিরাতের। মুখ চেপে কান্না আটকিয়ে মায়ের কপালে চুমু খেয়ে বলে, মা, তুমি একটু পরে ভালো হয়ে যাবে। আমরা অনেক দূরে চলে যাব দেখো। এই নোংরা শহরে 1 মিনিটও থাকবো না। সবাই খারাপ মা, সবাই। অঝরে কেঁদে দেয় সিরাত। ডক্টর এসে সিরাতের মা তাইমা খানমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রমুখ দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হয়েই গালি দিয়ে ফোন তোলে। বলেছে না আমাকে যখন তখন কল করবি না, তবুও কেন কল দিয়েছিস? তোর মরার শখ হয়েছে তাই না? ওপাশ থেকে ভয়ে ভয়ে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট কবির বলল, সরি বস, ডিস্টার্ব করার জন্য। কিন্তু বস, সর্বনাশ হয়ে গেছে। কেউ আমাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা দিতে চাইছে বস। আপনি তাড়াতাড়ি চলে আসুন। প্রমুখ আনমনে হেসে ওঠে। আজ পর্যন্ত এমন কোনো পুলিশ নেই যে ওর বিরুদ্ধে মামলা দেবে। তার আগে তাকে উপরে পাঠাতে প্রমুখ 2 বার ভাবছে না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে সে। এরপর নানু বেঁচে থাকায় যতটুকু ভালো পথে ছিল
মারা যাওয়ার পর মামির অত্যাচারে আর সেখানে থাকতে পারেনি প্রমুখ। বুকের ভেতরে অজস্র কষ্ট নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে সে। এরপর বড় হয়ে ধীরে ধীরে প্রমুখ হয়ে ওঠে নামকরা এক মাফিয়া, যার মানুষের রক্ত নিয়ে খেলতে ভালো লাগে। প্রতিদিন নিজ হাতে শত শত অপরাধী বলি বলি হয়ে যায়। প্রমুখ গান হাতে এক অন্ধকার ঘরে প্রবেশ করে। কবির তাকে দেখে দৌড়ে এসে বলে, বস, এই সেই পুলিশ। আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছে। এই শালার নামে তথ্য আছে। ভুট্টোর সাথে রাত বিরাতে মেয়ে দিয়ে ফুর্তি করে। মনে হয় এই পুলিশ সব জানে। এখন ওরে কী করবো কন? প্রমুখ চেয়ারে বাঁধা পুলিশের দিকে তাকিয়ে তার সামনের চেয়ারে আরাম করে বসল। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে এক টান দিয়ে বলল, আপাতত কিছু করার দরকার নেই। ওই ভুট্টো সুলতানের খোঁজ পেয়েছিলি? কুত্তার বাচ্চারে হাতের নাগালে পাইলে খুন করে ফেলবো। না বস, খোঁজ লাগাইছি আমরা। ভুট্টো কতদিন আড়ালে থাকবো? একদিন বের হইলেই ওর জান কবজ করে ফেলামু বস, চিন্তা করেন না। প্রমুখ সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিষিয়ে ফেলল। এরপর মুখ থেকে ধোঁয়া ছুঁড়ে জবাব দেয়, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর মতো 2 টাকার পুলিশের আমি গুনাই ধরি না। আমি এখন সব পুরানো হিসাব মিটিয়ে নিব। পেছন ফিরে সাইমের উদ্দেশ্যে ঝাঁঝালো গলায় বলল, ওই সাইম, জ্ঞান ফেরাওর, নইলে সব কয়টার লাশ পড়বে। সবাই হুড়মুড় করে কয়েকটা লাথি দিল। চোখ মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরালো। ওসি হামিদুর রহমান জ্ঞান ফেরার সাথে সাথেই হুঙ্কার ছাড়ল, আমারে স্যার বলছি, তোদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার কিছু হলে মিডিয়ার কেউ ছাড়বে না তোদের। প্রমুখ উচ্চ স্বরে হেসে বলে, তাই নাকি? সে কাকে জেলের ভাত খাওয়ায় আমিও দেখে নেব। আগে ভুট্টো সুলতানকে পাই, এরপর দেখবি আমার চাল। এই প্রমুখ কি করতে পারে। পাবি না কোনো দিন, বৃথা চেষ্টা করছিস। প্রমুখ রাগে লাথি মেরে হামিদুর রহমানকে মেঝেতে ফেলে দেয়। জোরে চিৎকার দিয়ে বলে, শহরের বাচ্চা, একবার শুধু প্রমাণ পাই আমার মা বাবা খুন হয়েছে, তখন দেখবি এই প্রমুখ কী জিনিস। আসল অপরাধীকে খুঁজে পেতে প্রমুখের বেশি টাইম লাগবে না, মনে রাখিস। সবগুলোকে আমার বাবার থেকে ভয়ানক শাস্তি দিয়ে তিলে তিলে মারবো আমি। সারা দেহে ছুরি চালিয়ে কতগুলো যে টুকরো করব, তোর 14 গোষ্ঠীও গুনে গুনে শেষ করতে পারবে না। প্রমুখ পা দিয়ে হামিদুর রহমানের হাতে পিষিয়ে দিতে দিতে বলল, শুধুমাত্র ঘোষের জন্য এই 2টি হাত মিলিয়েছিলি তাই না? বল, কত টাকা চাই তোর? তবু আমার বাবাকে এনে দে। পারবি এনে দিতে? পারবি না। তোদের আর্তনাতে প্রাণীরাও কাঁদবে। ওই দিন তোদের মতো জানোয়ারের মাংস কুকুর দিয়ে খাওয়াবো আমি। খুন করব সবাইকে। প্রমুখের চোখে আগুনের ফুলকি ঝরছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওসি হামিদুর রহমানের হাত পিষিয়ে দিচ্ছে সে। হিংস্র বাঘের ন্যায় উচ্চ স্বরে নানান ধরনের অকথ্য ভাষায় গালি বের হচ্ছে প্রমুখের মুখ থেকে। বাধা অবস্থায় হামিদুর রহমান ছটফট করছে, বারবার আকুতি করছে ছেড়ে দেওয়ার, কিন্তু প্রমুখ শিকারীকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেওয়ার মতো ভুল কখনো করে না। এভাবে ব্যথায় এক সময় হামিদুর রহমান নেতিয়ে পড়ল। আত্মচিৎকার দেওয়ার মতো আর শক্তি তার নেই, থাকবে কিভাবে। প্রমুখ কবিরকে কড়াভাবে আদেশ জারি করেছে, যে পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ এক বিন্দু পরিমাণও দানা পানি দেওয়া হবে না। শেষে প্রমুখ লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এক পৈশাসিক আনন্দে নিচু হয়ে হাতের সিগারেটটা হামিদুর রহমানের গলা বরাবর চেপে ধরে। কষ্টে হামিদুর রহমান বন্দি কবুতরের মতো ছটফট করে থাকে। প্রমুখ উঠে বেরিয়ে আসতে আসতে হুঙ্কার ছাড়ল জোরে, সত্যি না বললে বেঁচে থাকার কথা ভুলে যা। তোর কাছে আর মাত্র 24 ঘন্টা সময় আছে। এরপরেই তোর লাশ কুত্তা দিয়ে খাওয়াবো শালা। বেঁচে থাকতে চাইলে ভালোই ভালোই বলে দে। কবিরও ওসির মুখে থুথু দিয়ে প্রমুখের পিছু পিছু যায়। ক্লান্ত দেহে হামিদুর রহমান হাঁপিয়ে ভাবে, একবার ছাড়া পেলে প্রমুখের একটা ব্যবস্থা করতে সে 2বার ভাববে না। ফাঁসের দড়িতে ঝুলাবে। কিভাবে এত সাহস হয়
ওসিকে আটকে রেখে ভয় দেখানোর? কোনো মতে প্রমুখর বাবার খোঁজ পাবে না। আসল অপরাধীর কথা মুখে আনলে যে হামিদুর রহমান নিজেই চিরদিনের জন্য গুম হয়ে যাবে। প্রমুখ ছোট থাকার জন্য ছেড়ে দিয়েছিল অন্ধকার রাতে সেদিন, নয়তো তাকেও এই দুনিয়া থেকে বিদায় করত শাহিন খন্দকার। সে পারে না এমন কোনো কাজ নেই, ছাড়া পেয়ে সব কথা হামিদুর রহমান বলে দেবে ওই শাহিন খন্দকারকে। সিরাতের মায়ের অপারেশন শেষে ডক্টর ক্যাবিনে শিফট করে। সিরাত মায়ের দিকে তাকাতেই তাইমা খানম নরম গলায় ওর পানে প্রশ্ন করে, এতগুলো টাকা কোথায় পেলি সিরাত? সিরাত মায়ের প্রশ্নে হক চকিয়ে যায়। আমতা আমতা করে উত্তর দেয়, ব্যাংক থেকে লোন নিয়েছি মা, প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করে দেব। আয়না বেগম দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতে সিরাতের ঠোঁটের নিচে দাগ চোখে পড়ে যায়। কোনো কিছু না ভেবে জিজ্ঞেস করে, তোর মুখে এমন দাগ হয়েছে কি করে? সিরাত তড়িঘড়ি করে মাথার ওড়না ঠিক করে স্মিত হেসে একটা মিথ্যা কথা বলল। আর বলো না মা, কাল রাতে তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করার সময় কিসের সাথে যে লেগে গেল বুঝতেই পারিনি। এসব তুমি ভেবো না, ঘুমাও তুমি। আমি তোকে অনেক কষ্ট দিচ্ছি তাই না রে? মরে গেলেই হয়তো ভালো হতো। চুপ করো তো, তোমার কিছু হলে আমার কি হবে? আমাকে একা রেখে এভাবে পালাতে চাও তুমি? সিরাত হেঁচকি তুলে কেঁদে ওঠে। এতদিনের যত কষ্ট মনের ভেতর পুষে রেখেছিল সব যেন দলা পাকিয়ে বের হয়ে আসছে মায়ের ছোঁয়া পেয়ে। অনেকটা সময় পর ওষুধ কেনার জন্য বোধহয় অপারেশন শেষে যত টাকা বাকি ছিল সব ওষুধ কিনে খরচ করে সিরাত। রাস্তার কোণে এক ফার্মেসি থেকে প্রয়োজনীয় সব ওষুধ কিনে নেয় সে। টাকা দিয়ে বের হওয়ার সময় দেখতে পায় কিছু লোক একটা মধ্যবয়স্ক লোককে ইচ্ছা মতো মারছে। চারপাশে কয়েকটি প্রাইভেট কার এক সিরিয়ালে দাঁড় করানো। একটি মানুষও সাহসে এগিয়ে আসছে না লোকটির দিকে। সবাই দাঁড়িয়ে চুপচাপ কাণ্ড কারখানা দেখছে। হাত জোর করে লোকটা কত আকুতি মিনতি করছে, তবু একটুখানি মায়া দয়া হচ্ছে না তাদের। এমন কাণ্ড দেখে সিরাতের পা দুটি সেখানেই থমকে যায়। এরূপ ভয়ানকভাবে কাউকে মারতে কখনো দেখেনি সে। যারা মারছে সবার শক্তপোক্ত গায়ে একই রকম কালো শার্ট প্যান্ট পরা, সবার চেহারায় হিংস্রতার ছাপ স্পষ্ট। তাদের একটা খুশি খেলেই সিরাতের প্রাণ উড়ে যাবে। ভয়ে মুখ চেপে ধরে সিরাত। ছোটবেলা থেকে রক্ত দেখলেই ওর হাত পা কাঁপে। মনে মনে ভাবে, কেউ বাঁচায় না কেন? এভাবে মারলে যে একটু পরেই মরে যাবে। সিরাত পাশ ফিরতেই একটি মেয়েকে জিজ্ঞেস করে, আপু, কেউ লোকটাকে বাঁচাতে যাচ্ছে না কেন? কি করছে সে? এইভাবে ওই লোকগুলো মারছে কেন? মেয়েটা হাতের ফোন ব্যাগে গুজে উত্তর দেয়, কার এত সাহস আছে তাদের আটকানোর? জীবনের মায়া তোমার যেমন আছে তেমনি সবারই আছে। ওসব নিয়ে ঘাটাঘাটি না করে নিজের কাজ করো। সিরাত ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে বলে, কেন আপু, তারা কে? কথা শেষে একটি গাড়ি ঝড়ের গতিতে রাস্তার মাঝখানে ব্রেক কষে। বাতাসের ঝটকায় সিরাত চোখ খিচে বন্ধ করে নেয়। ওই দিন তাকে এই মেয়েটি ভীষণ আগ্রহ নিয়ে উত্তর দেয়, এই যে গাড়িটা দেখছো, জানো এটা কার? ইশতিয়াক চৌধুরী প্রমুখ। যেমন নাম ঠিক তেমনি গুড লুকিং। যে দেখবে মনে মনে সে ভাববে, ইস, একবার যদি কাছে গিয়ে ছুঁয়ে দিতে পারতাম। আর জানো মেয়ে, এই শহরে তাকে আটকানোর মতো দ্বিতীয় কেউ নেই। নাম করা মাফিয়া সে। আজ নাকি এই লোকটা তার দোকান খালি করেছে না। শুনলাম প্রমুখ কালকে বলেছে যত টাকা লাগে দেবে, তবুও দোকান ছাড়ো। এখানে নতুন ফ্ল্যাট করবে সে। তবুও লোকটা তার কথাই সম্পূর্ণ নাকচ করে দেয়, যার ফলে আজ এই অবস্থা। মেয়েটির কথায় আস্তে করে চোখ খুলতেই দেখতে পায় দু ঠোঁট চেপে সিগারেট নিয়ে লাইটার দিয়ে আগুন ধরায়। ব্ল্যাক শার্টের মাঝে হোয়াইট প্যান্ট পরা, ধবধবে ফর্সা গায়ে কালো রং যেন নজর কাড়া। মাথার চুল সুন্দর করে পেছনের চেল দিয়ে সেট করে রেখেছে। চোখে সানগ্লাস, শক্তপোক্ত দেহে হাতের রক স্পর্শ ফুটে আছে। শার্টের প্রথম দুটি বোতাম খোলা অবস্থা থাকায় গলার কিছু অংশ বিদ্যমান। চোখে সানগ্লাস, শক্তপোক্ত দেহে হাতের রক স্পর্শ ফুটে আছে। শার্টের প্রথম দুটি বোতাম খোলা অবস্থা থাকায় গলার কিছু অংশ বিদ্যমান।
চারপাশে মেয়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখেই যে কেউ বলবে তারা চোখ দিয়েই গিলে খাচ্ছে তাকে। প্রমুখ ধীর গতিতে সিগারেট ফুঁকে কারো উদ্দেশ্য বলে, যতক্ষণ দোকান খালি না করবে মারতেই থাকবি, কোনো ছাড়াছাড়ি নাই। আমার অফার নির্দ্বিধায় মেনে নিলে এ অবস্থা হতো না। ভালো কথার দাম নেই রে, কোনো দাম নেই। সিরাত প্রমুখকে দেখেই রাগে শিরশির করে সারা শরীর কাঁপে। একরাশ ঘৃণা ছুঁড়ে থুতু দেয় তার দিকে। রুক্ষ মেজাজে বলে, কোথায় গেলে এই লোকটার থেকে পালাতে পারবো? যতবারই শরীরে চিহ্নগুলো চোখে পড়ে মরে যেতে ইচ্ছে হয়। শুধুমাত্র মায়ের জন্য এভাবে মরে মরেও বেঁচে থাকতে হবে সারা জীবন। পাপের শাস্তি তো এটাই। মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে সিরাতের। মনে মনে হাজারবার চেয়েছিল কোনোদিন যাতে এই লোকটার সাথে দেখা না হয়, তবুও সামনে চলে আসলো। উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ায় সে। আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। প্রমুখে দেখে লোকটা ভয়ে জোরে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও বাবা, তুমি যা বলবে তাই হবে। আমার পরিবারকে এভাবে নিঃস্ব করে দিও না বাবা। প্রমুখ ঠোঁট বাঁকিয়ে হেসে সবাইকে থামতে বলে। এরপর ধীর পায়ে লোকটার দিকে এগিয়ে এসে টেনে তুলে সামনে দাঁড় করায়। ময়লা শার্ট হাত দিয়ে ছেড়ে দিতে দিতে বলে, আমিও তো এভাবে কষ্ট দিতে চাইনি আঙ্কেল, শুধু শুধু আমার মাথা গরম করে দিলেন। কালকে রাজি হয়ে গেলে এসবের কিছুই হতো না। কবিরকে দলিল আনতে বলে লোকটাকে বোঝায়। তার থেকে কাগজ বাড়িয়ে দিলে অঝরে কেঁদে কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয় সে। প্রমুখ একগাল হেসে কবিরের দিকে কাগজ ছুঁড়ে মেরে সকল টাকা বুঝিয়ে দেয় লোকটাকে। এরপর চোখে সানগ্লাস পরে দু হাতে চুলগুলো আলগোছে পেছনে নিয়ে গাড়িতে চেপে বসে। সেকেন্ডেই বাতাসের গতিতে চোখের আড়াল হয়ে যায় প্রমুখের গাড়িটি। সময় কারোর জন্য বসে থাকে না। সেভাবে জীবনও চলে স্রোতের মতো। কেউ দুমুঠো ভাতের জন্য বেঁচে থাকে, আবার কেউ বা এই দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। আজও পৃথিবীর সবই গোলক ধাঁধা। এভাবে সময় গড়ায় অনেক। হাসপাতাল থেকে তাইমা খানমকে ছুটি দেওয়ার পর বাসাতেই সেবা করে সিরাত। নিজের পড়াশোনা, টিউশন আর বাসার রান্না বান্না যাবতীয় সব কাজ একাই সামলায় সে। এই মা নিয়েই তার ছোট্ট সংসার। ব্যস্ত জীবনে হুটহাট রাস্তায় দেখতে পায় প্রমুখ তার লোক দিয়ে কয়েক মানুষ মারছে। এ যেন নিত্যদিনের সঙ্গী। প্রথম প্রথম নিজের প্রতি ঘৃণা জন্মালেও পরিস্থিতির জন্য এসব ভাবা ছেড়ে দিয়েছে সিরাত। প্রমুখ খারাপ এটা জেনেও সে নিজেই তো তার কাছে গিয়েছিল। লোকটার তো আর একার দোষ নেই। নারী তার প্রতিরাতের সামগ্রী, এক প্রকার নেশা হয়ে গেছে তার। মনের মাঝে কত রকম কথা উকি দেয় আজকাল। তবে সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে মন দেয়। এক সময় তার সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাইমা খানম। এখন টুকটাক কাজ করতে পারেন। অবশ্য কাজ করতে দেখেই সিরাত রেগে দরজা বন্ধ করে খাপটি মেরে বসে থাকে রুমে। তাইমা খানম হেসে শত ডাকলেও যাওয়ার নাম নেই। শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে বলে, ডাকছি শুনছিস না কেন? রাতে তুই না খেলে আমিও খাবো না। এই ঘুমাতে গেলাম। ওষুধগুলো কালকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসিস। মায়ের কথায় সিরাত পরাজিত হয়ে মুখ ফুলিয়ে দরজা খুলে মেয়েকে রাগ দেখিয়ে বলে, কাজ করতে ডাক্তার নিষেধ করেছে না, তবুও আমি থাকতে কেন যাও? তুমি একা হাতে আর কত করবি? আমি কি শুয়ে বসে থাকতে পারি? হ্যাঁ, শুয়ে বসেই থাকবে, নয়তো থাকবো না এই বাসায়। চিল্লিয়ে বলতে বলতে খাবার বেড়ে নিয়ে আসে সিরাত। এরপর নিজ হাতে মাকে খাইয়ে সিরাতও খেয়ে নেয়। শেষে তৃপ্তির ঢেকুর তুলে তাইমা খানমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এর এক মধ্য দুপুরে প্রমুখ উদাম গায়ে নিশ্চিন্তে বাসায় ঘুমাচ্ছে। এই ঘুম বোধহয় কবিরের সহ্য হলো না। দৌড়ে প্রমুখের বেডরুমের ঢুকেই দুহাত হাঁটুতে ভর করে অনবরত হাঁপাচ্ছে সে। এরপর হালকা ঢোক গিলে মিনমিন স্বরে বলে, বস, একটা বড় সড়ো গন্ডগোল হয়ে গেছে। কে যেন আমাদের দলের শাহরিয়ারকে খুন করেছে। শুধু যে এটা নয়, ওর 16 বছরের বোনকেও ধর্ষণ করে মাথা থেকে গলা আলাদা করেছে।
ওর পরিবার ব্যাপকভাবে খেপেছে বস। তারা পুলিশের কাছে আপনার নামে কেস করেছে, বলেছে শাহরিয়ার টাকা চাওয়ায় আপনি খুন করেছেন। রেপ কেসটা কিন্তু উপর মহলে ভয়াবহ জোরালো হবে। আমার হাত পা কাঁপছে বস, কিছু করুন। কবিরের ভয়ার্থ স্বরে কথাগুলো শুনে বেশ বিরক্ত বোধ করল। কাঁচা ঘুম ভাঙল, মাথা কাজ করে না প্রমুখের। মেজাজ খেকিয়ে কবিরকে বলল, এই মুহূর্তে রুম থেকে বের হ। তোর ছুটি আজ থেকে চিরদিনের জন্য বন্ধ। বইয়ের সাথে হানিমুনে যাওয়ার যে টিকিট দিতে চেয়েছিলাম ওইটাও ক্যান্সেল, ইডিয়েট। কবির ভেবেছিল প্রমুখ চিন্তায় বেহুশ হয়ে যাবে, কিন্তু এমন অস্বাভাবিক কথায় ভরকে যায় সে। কাঁদো গলায় জবাব দেয়, কী দোষ করলাম বস? এত বড় শাস্তি দিবেন না। নতুন বিয়ে করেছি, বাসায় যাই না 7 দিন। এবার বুঝিয়ে বলেছি ঘুরতে নিয়ে যাবে, এখন আপনি ক্যান্সেল করলে বউ তালাক দেবে বস। প্রমুখ বিছানা থেকে উঠে বসল, 2 হাতে মাথা চেপে ধরে উত্তর দেয়, এটা তোর ঘুম ভাঙানোর শাস্তি। জানিস না ঘুমের টাইমে আমার বাসায় আসা বন্ধ? জরুরি খবর দেওয়ার জন্যই তো এসেছি। আপনার ভালো করতে গেলাম আর আমার সর্বনাশ করে দিলেন। কবিরের কথায় পাত্তা দিল না প্রমুখ। আস্তে ধীরে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে নেয়। এরপর কিচেনে গিয়ে 1 কাপ কড়া চা বানিয়ে বেলকনিতে চলে যায় সে। রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে উষ্ণ ঠোঁটে চায়ে চুমুক দিয়ে কবিরকে বলে, সত্যি শাহরিয়ার খুন হয়েছে? আমার পেছনে কে ছুরি দিচ্ছে? রেপ কেস তদন্ত করলে জানতে পারবে আমি নির্দোষ। এসব নিয়ে ভাবছি না, শুধু ভাবছি কে আমার পিছে আঠার মতো লাগতে আসছে। টক্কর আড়ালে কেন, সামনে আয় সাহস থাকলে। কত বড় বাপের বেটা দেখে নিব। আড়ালে লুকোচুরি খেলে মজা নেই, সামনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এবার কবিরও ভাবছে, এভাবে শাহরিয়ারের মতো শান্ত ছেলেটাকে খুন কেন করলো। আজ সিরাতের টিউশন শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। বাসায় একা তাইমা খানম চিন্তায় এক মুহূর্ত বসে থাকতে পারছে না। মনে মনে একটা দোয়াই করছে আল্লাহর কাছে, সিরাতের যেন কিছু না হয় আল্লাহ। সংসারের যদি এমন দশা না হতো, কখনোই সে সিরাতকে এভাবে টিউশন করাতে দিত না। সিরাত ভার্সিটি থেকে এসেই 4টা টিউশন করার জন্য বেরিয়ে যায়। মাঝে মাঝে খেয়ে যায়, নয়তো না খেয়ে থাকে। নির্জন রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছে সিরাত। মেয়ে বিধায় একা দাঁড়িয়ে থাকার ফলে মনে মনে বেশ ভয় পাচ্ছে সে। তবুও বারবার রাস্তায় উকি দিয়ে একটা রিকশার নাগাল পাচ্ছে না সিরাত। কখনো এত রাতে এভাবে একা বের হয়নি। মায়ের অপারেশনের পর এই টিউশনিটা নিতে হয়েছে। তাহলে যে ওষুধ ঠিক মতো কিনে দিতে পারবে না, মা ছাড়া আর কেউ নেই। এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারল না। আস্তে ধীরে পা চালিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে সে। কতক্ষণই বা এভাবে রিকশার অপেক্ষা করবে। হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের এক চায়ের দোকান থেকে কয়েকটি বখাটে ছেলে নানান ধরনের অকথ্য ভাষায় সিরাতকে বাজে ইঙ্গিত দিতে থাকে। সিরাত মুখ ফিরিয়ে জোরে জোরে হাঁটা দেয়। এক সময় সেই 5 জন ছেলেও পা চালিয়ে ওর পেছন পেছন ছুটতে থাকে। কয়েক মিনিট পর সিরাত পেছনে তাকিয়ে দেখে মদ গিলে ছেলেগুলো তার দিকে আসছে। ভয়ে সারা শরীর অসাড় হয়ে যায়। কোনো কিছু না ভেবেই জোরে এক দৌড় দেয় সে। পা যেন আজ চলছে না। পেছনের ছেলেগুলো দ্রুত এগিয়ে খপ করে ধরে ফেলে সিরাতকে। একজন বিশ্রীভাবে কালো হাতে কোমর আঁকড়ে ধরে। গায়ের জামার বাহুতে টান দিয়ে ছিঁড়ে ফেলে ছেলেগুলো। গলা থেকে ওড়না সরিয়ে হাতে পেঁচায় এক ছেলে। সিরাত ছাড়ার জন্য দস্তাদস্তি শুরু করে দিয়েছে। এত রাতে কে বাঁচাবে আজ? গলার স্বর উঁচু করে সিরাত জোরে জোরে চিল্লাতে থাকে, ছাড়ুন আমায়, এভাবে আবার সর্বনাশ করবেন না। কেউ কি আছেন? আমাকে বাঁচান। সিরাতের চিৎকারে কারো কর্ণদয় পৌঁছায় না। ছেলেগুলো হা হা করে হেসে উঠে বলে, মামা মাইয়াডার কি তেজ দেখছস? শালি মজা দিব অনেক। চুপচাপ তুইও মজা নে। মুখ থাইকা একটা সাউন্ড বাইর হইলে খুন কইরা নদীতে ফালাই দিমু। সবাই তার কথায় তাল মিলিয়ে সিরাতের গায়ের ওড়না দিয়ে মুখ চেপে ধরে। সিরাত রীতিমতো ঘুঁগিয়ে কাঁদে। সারা শরীর বৃষ্টি হাতের বিচরণ আর নিতে পারছে না সে। ততক্ষণে গলায় বাহুতে আর পেটে নখের আঁচড় লেগে গিয়েছে। আর তার আত্মচিৎকার শুনছে না কেউ। পেটে বৃষ্টি হাতের ছোঁয়া কিল বিলিয়ে বিচরণ করছে সিরাতের। অনেক ধস্তাধস্তি করেও যখন লাভ হলো না, শেষে মাথায় এক বুদ্ধি অল্প আসতেই সামনে থাকা ছেলেটার অন্ডকোষ বরাবর লাথি দিল সে। ছেলেটি ওমাগো বলে চিৎকার দিয়েই ছেড়ে দেয় সিরাতকে। ছাড়া পেয়ে কোনো দিক না তাকিয়েই জোরে জোরে দৌড়াতে থাকে সিরাত।
বাকি ছেলেগুলো অনবরত বিশ্রী গালি দিয়ে তার পেছন পেছন ছুটছে। এমন সময় মাঝ রাস্তায় একটা গাড়ির সাথে লেগে সিরাত আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ধপ করে পিচ ঢালা রাস্তায় কপালে হালকা চোট পেয়ে উপুর হয়ে পড়ে। ক্লান্ত দেহে মুহূর্তেই জ্ঞান হারায় সে। গাড়ির ভেতরের আগন্তুক তড়িঘড়ি করে ব্রেক কষে চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! কার এত বড় কলিজা আমার গাড়ির সামনে আসে? গাড়ির নিচে ফেলে পিষিয়ে দেব, ফালতু যত্ত সব। কথা বলতে বলতেই গাড়ি থেকে নেমে আসে তিনি। ততক্ষণে মাতাল ছেলেগুলো কাছে চলে আসছে। সামনের মানুষটাকে দেখেই সব ছেলের বুক কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে পালিয়ে গেল তারা। আগন্তুক ধীর পায়ে উপর হওয়া সিরাতের দিকে এগিয়ে এসে দেখে জামা অর্ধেক ছিঁড়ে আছে। শরীরে কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। সারা মুখে গায়ে নখের দাগ। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় সে। সামনের ছেলেগুলোর দিকে চোখ দুটো লাল করে বলে, শুয়ারের বাচ্চা, মেয়ে দেখলে উত্তেজনা হয় তাই না? ছুরি চালিয়ে এমন অবস্থা করব, চিরকালের জন্য শক্তি হারিয়ে ফেলবি। আপনি নেন ভাই, আমাগরও লাগতো না, আপনি রেদিয়া দিলাম। ছেলেগুলো পালাতে পালাতে এই কথা বলল। আগন্তুক রাগে বাম হাত দিয়ে সিরাতের মুখ নিজের দিকে মেলে ধরতে দু ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। মুখ থেকে নিজের অজান্তেই একটা কথাই আসলো, আমার মায়াবতী তুমি এখানে? আর আমি কোথায় কোথায় খুঁজেছি তোমায়। এতদিন আমার থেকে লুকিয়েছিলে বুঝি? উহ, আর ছাড়ছি না তোমায়। তুমি আমার নয়তো আর আমার নয়তো দেখো বিধাতার কি খেলা। তুমি আমার হাতে দিলে ধরা, আমার বাহুডোরে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। আগন্তুক সিরাতের মাথায় হাত বুলিয়ে পকেট থেকে রুমাল বের করে। সারা মুখ হালকা মুছে দিয়ে কোলে তুলে গাড়িতে ওঠায়। পাশ থেকে পানির বোতল টেনে রুমালে পানি দিয়ে মুখ গলা হাত পরিষ্কার করে দিল। সিটে বসার পরও অজ্ঞান থাকায় সিরাত তার কোলে ঢলে পড়তে সে মুচকি হেসে ভালো করে শুইয়ে গাড়ি স্টার্ট দেয়। সকালে হালকা ঘুম ভাঙলে সিরাত মাথা ব্যথায় চোখ খিচে দেয়। তখনই কালকে সেই ভয়ানক ঘটনা এক এক করে মাথায় চারা দিয়ে ওঠে। চট করে চোখ খুলেই দেখতে পায় সম্পূর্ণ অপরিচিত জায়গায় সে শুয়ে আছে। রুম, যাবতীয় জিনিসপত্র, এমনকি বিছানাটাও তার জীবনে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। মনের ভেতর অজানা এক ভয়ে সে চারপাশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এরপর ওঠার জন্য গায়ের কাঁথা সরাতেই আতঙ্কে ওঠে সিরাত। কালকের পোশাকের জায়গায় পরনে তার থেকে দ্বিগুণ মাপের টি শার্ট আর ট্রাউজার। তৎক্ষণাৎ দরজায় কেস শব্দ হতেই এমন কাণ্ডে হকচকিয়ে গেল সিরাত। দুহাতে গায়ের কাঁথাটা আরও ভালোভাবে মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে থাকে। আগন্তুক হাতের ট্রে টেবিলে রেখে সিরাতের খুব কাছে এসে মাথা স্পর্শ করতেই তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় সিরাত। রেগে আগুন হয়ে বলে, কে আপনি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? যা করার তো কাল রাতেই করে ফেলেছেন। আকস্মিক ধাক্কায় নিজেকে সামলে ব্যথিত চোখে চেয়ে ছেলেটি বলে, সিরাত, আমি তোমাকে কিছু করিনি, ভুল ভাবছো আমাকে। কাল কয়েকটা ছেলের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। বাসায় পৌঁছে দিতাম, কিন্তু ঠিকানাই তো জানি না, তাই আমার এখানে নিয়ে এসেছি। তোমার অবস্থা অনেক খারাপ ছিল, তখন মনে হলো তুমি আমার কাছেই ভালো থাকবে। লোকটির মুখে নিজের নাম শুনে সিরাত চমকে ওঠে। আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না। বিছানায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটাকে পরখ করতে লাগলো। দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে। হালকা কুকড়া চুল, গভীর দুই চোখ, ঘন চোখের ভ্রু, সরু নাক আর হালকা ঠোঁট। পরনে তার ট্রাউজার আর টি শার্ট। লম্বাও বেশ ভালোই। ওর ভাবনার মাঝেই লোকটির গলা খাকারিতে চোখ সরিয়ে নেয় সিরাত। নিজের প্রতি ছি ছি করে। এভাবে ছেলেদের দিকে কেউ তাকিয়ে থাকে? কি ভাবছেন উনি? কিন্তু সে কি করে তাকে চেনে? কপাল কুঁচকে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন? ছেলেটি মুচকি হেসে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা শুনো তবে, 1 বছর আগে তোমার কলেজের সামনে প্রতিদিন যে দাঁড়িয়ে থাকতাম, এরপর প্রপোজ করায় যা অপমান করেছিলে সেসব বাদই দিলাম। যতবার ভালোবাসি বলেছি ততবারই মুখের উপর না করে দিয়েছ। তন্নি তোমার ফ্রেন্ড, মনে আছে? সিরাত মনে করার চেষ্টা করে বলে, হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। ভার্সিটির জন্য গাজীপুর থেকে মাওয়া চলে আসি 7 মাস আগে। কিন্তু তন্নির আপনি কি হন? মনে পড়ছে না। চাচাতো ভাই,
আমার নাম সাফওয়ান খান। এখন মনে পড়ে? সিরাতের এবার মনে পড়ে যায়। চিনতে পেরে খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, হ্যাঁ, এবার খুব চিনেছি। কিন্তু আগে আপনি হ্যাংলা পাতলা ছিলেন, দাড়িও ছিল না। এর জন্য চিনতে একটু বেগ পোহাতে হলো। এখন বেশ ভালোই হয়েছেন। তবে বলছো হ্যান্ডসাম হয়েছি? প্রপোজাল কি অ্যাকসেপ্ট করা যায়? সিরাত লজ্জা পেয়ে মুখ লুকায়। এরপর কালকের কথা মনে পড়তেই জিজ্ঞেস করে সাফওয়ানকে, এরপর কালকে কি হয়েছিল একটু বলবেন? সিরাত যে কথা ঘুরাচ্ছে বুঝলো সাফওয়ান। ফুস করে নিঃশ্বাস ফেলে কালকে সব ঘটনা এক এক করে বলে সে। সব শুনে সিরাতের মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। মুখ কালো করে বলে, আমাকে বাসায় নিয়ে যাবেন? মা চিন্তায় কি করছে আল্লাহ জানেন। আন্টি একাই বাসায়? সিরাত হু বলেই ফ্রেশ হওয়ার জন্য ওঠার সময় বাঁধল আরেক বিপত্তি। বড় সাইজের ট্রাউজার ফুস করে কোমর থেকে পড়ে যেতে নিল। সিরাত আতকে উঠে ট্রাউজার সামলে নেয়। মুখটা কাদো কাদো করে বলে, এসব কে করেছে ভাইয়া? সাফওয়ান হু হু করে হেসে জবাব দেয়, সরি সিরাত, আমার কিছু করার ছিল না। তবে নো টেনশন, আমি চেঞ্জ করে দেইনি। বাসায় খালাম্মা রাতে রান্না করতে আসে, উনিই দিয়েছে। তখন তোমার অবস্থা এতটাই খারাপ ছিল যে হাতের কাছে যা পেয়েছি ওইটাই পরিয়ে দিতে বলেছি। জানো, তোমার মুখের দিকে আমি তাকাতে পারিনি। কতটা যে কষ্ট হচ্ছিল। ওই জানোয়ারগুলোকে পেলে পুঁতে ফেলবো। তোমার পবিত্র গায়ে বাজে হাতি স্পর্শ করার ইচ্ছে সারা জীবনের জন্য খুঁচিয়ে দিতাম। সিরাত দু হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে। সাফওয়ান আলতো হাতে চোখে পানি মুছিয়ে আশ্বাস দেয়। এরপর ট্রাউজারটা কোমর চেপে পা টিপে টিপে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। সিরাতকে নাস্তা করতে বলেই কোথায় যেন চলে যায় সাফওয়ান। এদিকে একটি কলা ব্রেড খেয়েই চুপচাপ বাসার চারপাশ চোখ বুলায়। কয়েক মিনিট পর সাফওয়ান একটা শপিং ব্যাগ সিরাতের দিকে বাড়িয়ে বলে, নাও এটা পরে আসো। আপাতত তোমার জামার মাপ জানি না আমি, তাই শাড়ি এনেছি। একটু কষ্ট করে মানিয়ে নাও। এরপর চলো তোমাকে আন্টির কাছে দিয়ে আসি। আন্টির হাতে 1 কাপ চাও খাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, আপনি দাঁড়ান, আমি এই যাব আর এই আসবো। সিরাত হন হন করে রুমে যেতেই সাফওয়ান মৃদু হেসে বলে, সাবধানে, পড়ে যাবে তো। আস্তে ধীরে চেঞ্জ করে নাও। কথা শেষেই সোফায় আরাম করে বসে তৃপ্তির হাসি হেসে পিড় করে বলে, আমার মায়াবতী, এ যেন আস্ত এক মায়ে ভরা। সারা রাত যে তোমায় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি, সে খবর কি তুমি জানো? এত স্নিগ্ধ কেন তুমি? ডাগর ডাগর চোখে তুমি কি আমার ভালোবাসা একটুও দেখতে পারো না? কথা শেষে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান সোফায় মাথা হেলিয়ে শুয়ে পড়ে। এ মেয়ে কি মনের কথা কখনো বুঝবে না? তার জন্য যে সর্বক্ষণ মন পুড়ে ছারখার হয়ে যায়। এবার যখন এসেছে, জোর করে হলেও সিরাতের মনে জায়গা করে নেবে সাফওয়ান। সিরাত কালো রঙের শাড়িটি আপন যত্নে পরে নেয়। আয়নার সামনে গিয়ে মুচকি হেসে চুল ঠিক করে বাইরে বেরিয়ে আসে। দেখতে পায় সাফওয়ান ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে যায় সিরাত। মিন মিন স্বরে বলে, চলুন যাওয়া যাক। দাঁড়াও, একটি জিনিস বাকি আছে। সিরাত কপাল কুঁচকাতেই সাফওয়ান আলতো পায়ে ওর সামনে আসে। অতঃপর পকেট থেকে টিপের প্যাকেট বের করে সেখান থেকে নিয়ে সিরাতের কপাল বরাবর খুব মনোযোগ সহকারে পরিয়ে দেয়। এমন স্পর্শে শিউরে ওঠে সিরাত। গায়ের শাড়ি খামচে ধরে সটন হয়ে দাঁড়িয়ে থাকে। সাফওয়ান কাজ শেষে হেসে আগে আগে দরজার কাছে গিয়ে বলে, যাবে নাকি আমার বাসাতে? সারা জীবন থাকার জন্য প্ল্যান করছো? সিরাত ভরকে যায় এমন কথায়। জিহ্বায় কামড় দিয়ে সাফওয়ানের পিছু পিছু দাঁড়িয়ে গিয়ে বসে। লজ্জায় একটিবারও তাকাতে পারছে না সে। আজ থেকে 1 বছর আগেও এই ছেলেটাকে যাতা কথা শোনাতেও এক বিন্দু পরিমাণ ভাবেনি সিরাত। তন্নিও 1000বার বলতো, ভাই অনেক ভালোবাসে তোকে, একবার রাজি হয়ে যা সিরাত। সিরাত ততবারই রেগে জবাব দিত, এখনকার ছেলেরা ভালোবাসতে পারে না, সবাই টাইম পাস করার জন্যই আসে। সব ছেলেরাই ফ্যান্টাসিতেই রিলেশনে জড়ায়। যখন ঘোর কেটে যায়, ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে 2 বার ভাবে না। তন্নি কপাল চাপড়ে হতাশায় থাকতো। সিরাত কি জানতো এতদিন পর অনাকাঙ্ক্ষিতভাবে এই লোকটার সাথেই তার দেখা হবে? কাল সঠিক সময় না আসলে কি হতো তার? সাফওয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, লোকটা সবসময় সাহায্যই করে গেল, কিন্তু যদি আবার ভালোবাসি বলে, তখন কি উপায়? আর ভাবল না সে। জানালার বাইরে তাকাতেই সাফওয়ান বলল, যে লোকেশন বলেছিলে সেখানে এসে পড়েছি, এবার কি করব?
সিরাত বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখে আসলেই চলে এসেছে। সাফওয়ানকে এখানে গাড়ি পার্ক করে রাখতে বলে এরপর সিরাত নেমে গাড়ির গ্লাস দিয়ে মাথা ভেতরে দিয়ে বলে, নামুন ভাইয়া, আজ নয় অন্য দিন, আমার জরুরি একটা কাজ আছে। বাসার সামনে এসো, ভেতরে যাবেন না? আম্মু জানলে আমাকে বকবে। আসবো শীঘ্রই, এখন তাড়াতাড়ি যাও, আন্টি চিন্তা করছে। মলিন মুখে সাফওয়ানকে বিদায় দিয়ে বাসার গেটের ভেতর চলে যায় সিরাত। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল চাপতেই তাইমা খানম দরজা খুলে দেয়। সিরাতকে দেখতেই শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে ননি। গলা ভাঙা কণ্ঠে বলে, কোথায় ছিলি তুই? ফোনে কত কল করেছি জানিস? ভেবেছিলাম সর্বনাশ হয়ে গেছে। তোর কোনো টিউশন করাতে হবে না, আজ থেকে আমার চোখের সামনেই থাকবি। আমার জন্য এত কষ্ট করবি তুই কেন? তৎক্ষণাৎ সিরাতের মনে পড়ে যায় ব্যাগ তো কাল রাতে দৌড়ানোর সময় রাস্তাতেই ফেলে এসেছে। মুচকি হেসে সিরাতও জড়িয়ে ধরে, মাথায় হাত বলিয়ে বলে, চলো রুমে, সব বলছি তোমায়। আঁচল দিয়ে সিরাত মায়ের মুখ মুছিয়ে বিছানায় বসায়। মায়ের সামনে বসে কালকে রাতের ঘটনা এক এক করে খুলে বলে। কান্না চেপে নরম গলায় বলে, এবারের মতো বেঁচে গিয়েছি মা। ভেবেছিলাম ওই জানোয়ারগুলো আমাকে খাবলে খাবে। ভাইয়া না আসলে কি হতো মা? দাইমা খানম মনে মনে নিজেকে শতবার দোষ দিলেন। মরে গেলে মেয়েটা কত কষ্ট করতো না। মুহূর্তেই সাফওয়ানের প্রশংসা শুনে ইনিয়ে বিনিয়ে বলল, সিরাত, সাফওয়ান ছেলেটা খারাপ না, বাসায় নিয়ে আসলেই পারতি। বারবার বলেছি মা, কাজ পড়ায় আসলোই না, পরে আসবে বলেছে। তুই বললে অনেক ভালোবাসে, আবার কাল রাতে একা বাসায় তো কি স্পর্শ করিনি পর্যন্ত। কথা শেষে সিরাতের হাত দুটি নিজের মুঠোয় নিয়ে বলে, দেখ মা, আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। ছেলেটাকে আমি দেখি, যদি ভালো হয় বিয়ের কথা বলে ফেলবো। খবরদার না করতে পারবি না। সিরাত অবাক হয়ে যায় মায়ের এমন কথায়। লোকটা সাহায্য করেছে বলে বিয়ে করতে চাইবে? না, এটা হয় না। সিরাত কিছু বলার জন্য মুখ খুলতেই তাইমা খানম চোখ গরম করে বলে, আমি কোনো না শুনবো না, যা বলবো তাই করতে হবে। এভাবে কতদিন চলবে? আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে। যোগ্য পাত্রের কাছে বিয়ে দিয়ে আমি মরলেও শান্তি পাবো। মা, এমনটা হয় না, একদিনে এসব বলো না প্লিজ। চুপচাপ ফ্রেশ হয়ে নে, বাজারে যেতে হবে। সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে দুহাতে মাথা চেপে ধরে। তার মা যা ভাবে তাই করে ছাড়ে। লোকটা কি ভাববে কে জানে। সিরাত পরনের শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নেয়। হাতে গোনা কয়েক টাকা আছে, এসব দিয়ে বাজার করে দুপুরে রান্না সারতে হবে। তাই দেরি না করে বাজারের ব্যাগ নিয়ে তাইমা খানমকে বলে যায়। কাঁচা বাজার গভীরভাবে দেখে সবজি কিনে নেয় সিরাত। এরপর মাছ কিনতে গিয়েই এক প্রকার বমি চলে আসে তার। মাছের পানিতে পুরোটা কাদা হয়ে আছে। আলতো পায়ে সব মাছ এক এক করে দেখে। তেলাপিয়া আর ছোট মাছ কিনে নিল। বাজারের ব্যাগ শক্ত করে ধরেই এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সিরাত রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে ভাবছে হেঁটে হেঁটেই বাসায় যাবে, কিন্তু ব্যাগটা ভারী হওয়ায় সাহসে কুলায় না তার। রিকশার জন্য উকিঝুঁকি দিতেই ও পাশে একটি বাচ্চা কুকুর এলোমেলো হয়ে হাঁটছে। সামনেই চলন্ত গাড়িটি কুকুরের খুব নিকটে আসতেই হাতের ব্যাগ রেখে দৌড়ে যায় সিরাত। হুড়মুড় করে কুকুরটিকে কোলে নিয়ে সাইডে দাঁড়ায় সে। আকস্মিক ঘটনায় গাড়ির মালিক এত জোরে ব্রেক কষে প্রমুখ কন্ট্রোল করতে না পেরে সামনের সিটের সাথে মাথায় বাড়ি খায়। অতক্ষণ পেছনে প্রমুখ সিটে হেলান দিয়ে গান শুনছিল, চোখ দুটো বন্ধ করে। চট করে তার রাগ তরতর করে বেড়ে যায়। ড্রাইভার শাহজাহান ভয়ে কাচুমাচু করছে। সে কটমট করে বলে, মরার শখ জেগেছে? বারবার বলেছি গাড়ি মনোযোগ দিয়ে চালাবে, তবুও মন কোথায় থাকে তোর? শাহজাহান ঢোক গিলে মিলিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দেয়, স্যার, গাড়ির সামনে একটা মেয়ে চলে আসছিল, ও যে দেখেন বাইরে দাঁড়ায় কুত্তাডারে কোলে নিয়ে রইছে। আমি কি জানতাম মায়েরা সামনে আইব? প্রমুখ 2 হাত শক্ত করে মুঠোয় নেয়। জোরে গাড়ির দরজা খুললেই দেখে একটি মেয়ে কুকুরকে কোলে তুলে আদর করছে। 2 পা এগিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, রাস্তায় দেখে শুনে ঠিক মতো চলতে পারো না? চোখ কি আকাশে তুলে হাঁটো? সিরাত চোখ বড় বড় করে সামনে তাকাতেই দেখে প্রমুখ শক্ত মুখে দাঁড়িয়ে আছে। মুহূর্তে রেগে রিক্ত স্বরে বলে, আপনার চোখ অন্ধ? গাড়ি আছে বলেই কি রাস্তা কিনে নিয়েছেন?
নিজেকে কী ভাবেন হ্যাঁ? একটু অবলা প্রাণীকে পিষিয়ে দিচ্ছিলেন একটু আগে। মনে কি মায়া দেওয়া কিছুই নেই? প্রতিদিন মানুষ মারা যায়, যার শখ সে কিভাবে মায়া বুঝবে? মানুষ মারা যার শখ সে কিভাবে মায়া বুঝবে? সিরাতের কথার আগে দাও দাও করছে প্রমুখের মস্তিষ্ক। এইটুকু একটি মেয়ে তাকে কথা শোনাচ্ছে। মেয়েটির দিকে তাকিয়ে ভাবলো কেমন চেনা চেনা লাগছে। তখনই দাঁত মুখ শক্ত করে বলে, তুমি জানো আমি কে? উপরে তুলে এক আছাড় মারব, সারা জীবন মনে রাখবে। আপনাকে আমার থেকে আর কে ভালো করে চেনে? প্রতিদিন মেয়ে নিয়ে শুয়ে থাকেন, রাস্তায় গুন্ডামি করে ঘুরে বেড়ান। একরাশ ঘৃণা নিয়ে সিরাত কথাগুলো বলে চলে যেতেই হুট করে প্রমুখ ওর গলা টিপে ধরে, দু হাতে সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে, আমাকে কতটা চিনিস তুই? পতিতালয়ে যাই আমি, নাকি তোদের মতো 2 টাকার মেয়েরাই খোদার তাড়নায় আমার কাছে আসিস? টাকার কাঙাল তোরা। এখন আবার সন্দেহ হচ্ছে তুইও কি আমার সাথে রাত কাটিয়েছিস নাকি? গলা চেপে ধরায় সিরাতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রমুখের হাত ছাড়ানোর শত চেষ্টা করলেও কোনো ফল পাচ্ছে না সে। বন্দি পাখির মতো ছোটার জন্য ছটফট করছে সিরাত। মিনিট 2 পর চোখ মুখ উল্টে আসতেই প্রমুখ ছেড়ে দেয় সিরাতকে। চোখের সানগ্লাস পরে গাড়িতে উঠতেই চেঁচিয়ে ওঠে সিরাত। সবাই চাহিদার জন্য যায় না, কেউ কেউ উপায় না পেয়ে অসহায় হয়েও যায় মিস্টার ইস্তিরাজ চৌধুরী প্রমুখ। সিরাত রাস্তা পার হয়ে কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে বাসায় চলে যায়। আবার এই মানুষটার সাথে দেখা। রাগের বশে কয়েকটা কথা বলায় এইভাবে গলা চেপে ধরবে? দুনিয়ায় কত মানুষ মরে, এই লোক কেন মরে না? হাজারো অভিশাপ দিয়ে সিরাত চলে যায়। প্রমুখ অনবরত রাগে ফুঁসতে। চুনোপুটির মতো মেয়ের এত সাহস! কে এই মেয়ে? আজ পর্যন্ত এমন কোনো মেয়ে প্রমুখের চোখের দিকে তাকাতেই পারেনি। আর পুচকে মেয়ে কথা শুনিয়ে গেল। রেগে গাড়িতে উঠে কবিরকে কল করে। এরপর হুঙ্কার দিয়ে বলে, এইমাত্র একটি মেয়ে এসে আমাকে একগাদা কথা শুনিয়ে গেল। তুই এক্ষুনি মেয়েটার সব ইনফরমেশন বের কর, আজ রাতের মধ্যেই আমার চাই। এমন অহেতুক কথায় কবির চমকালো। আমতা আমতা করে জবাব দেয়, স্যার আমি কিভাবে জানবো কোন মেয়ে ছিল? না দেখলে খুঁজবো কিভাবে? দাঁড়া বলছি। মেয়েটি লাল রঙের 3 পিস পরা ছিল। আর হ্যাঁ, মনে পড়েছে, চুল কোমর পর্যন্ত। এবার বের কর। মাওনার প্রতিটি বাসায় খোঁজ লাগা। কবির কপাল চাপড়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। এভাবে কখনো কেউ ক্লু দিয়েছে নাকি তার মনে পড়ছে না। এক বুক হতাশা নিয়ে ভাবে, কি ভুল করেছিল যার জন্য প্রমুখের মতো ছেলের অ্যাসিস্ট্যান্ট হতে হলো? মাঝে মাঝে এমন কাহিনী ঘটায় সইতেও পারা যায় না। টুপ করে কল কেটে দেয় প্রমুখ। 2 হাতে মুখ চেপে ফুসফুস করতে থাকে। চোখ বন্ধ করতে একটু আগের মেয়েটির মুখ মনে পড়ে যায়। কিভাবে চোখ রাঙিয়ে কথা বলল। রাগে গলার রগ স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই মেয়ের। চট করে চোখ খুলে প্রমুখ। বাসায় পৌঁছেই শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে রাগে সারা শরীর জ্বলে ওঠে। ইচ্ছে করছে সামনে বসিয়ে নিজ হাতে শাস্তি দিতে। কেঁদে কেটে সিরাত বাসায় এসে সেই যে দরজা লাগিয়েছে আর খোলার নাম নেই। অনেক ডেকেও তাইমা কোনো উত্তর পায় না। উত্তর না পেয়ে নরম পায়ে হালকা পাতলা রান্না শেষ করে। এরপর খাওয়ার জন্য জোরে দরজা ধাক্কালেও যখন উত্তর আসে না, তখন তিনি বলেন, কি হয়েছে তোর বলবি তো সিরাত? আয় খেয়ে যা। সিরাত চেঁচিয়ে বলে ওঠে, পরে খাবো মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না। তাকে অনেক ডেকেও কাজ হয় না। শেষে তিনিও না খেয়ে রুমে গিয়ে বসে থাকে। মেয়েটার আজকাল কি হয় বোঝা যায় না। এই হেসে খেলে দিব্যি সব করছে। মুহূর্তে দরজা বন্ধ করে বসে থাকে। বিয়ে দিতে পারলেই চিন্তা একটু কমবে, এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলেন তাইমা খানম। সকালে কিচেনের টুংটাং আওয়াজে রান্না করেছে প্রমুখ। নিজ হাতে রান্না করে এক ধরনের তৃপ্তি পায় সে। কত শত কাজের লোক থাকা সত্ত্বেও প্রতিদিন নিজেই রান্না করে নেয়। সবজি কাটার সময় তখনই কলিং বেল বেজে ওঠে। হাত ধুয়ে ধীর পায়ে দরজা খুলতেই দেখে কবির অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। কাল রাতে চিন্তায় এক ফোঁটাও ঘুম হয়নি কবিরের। কাল সকাল হলেই প্রমুখের এক গাদা প্রশ্নের উত্তর দিতে হবে, এসব ভেবে গলা শুকিয়ে কাঠ কবিরের। এদিকে প্রমুখও যখনই ঘুমানোর চেষ্টা করছে, শুধু মেয়েটির মুখ ভেসে আসছে চোখের মাঝে। শেষে রেগে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। প্রমুখ কিচেনের দিকে পা বাড়িয়ে বলে, কি খবর কবির? খোঁজ খবর এনেছ? এনেছি বস।
শাহরিয়ারের খুনি খুব দ্রুততার সাথে এই কাজ করেছে বস। কোনো ক্লুই রেখে যায়নি। তার মানে বলছো আমার থেকেও বুদ্ধিমান? সে কখন বলল বস বোকা? কবির অসহায় ন্যায় মেছো বিড়ালের মতো মাথা নিচু করে রাখে। প্রমুখ পেঁয়াজে ছুরি চালিয়ে বলে, মেয়েটার খোঁজ আনতে বলেছিলাম, আর তুমি শাহরিয়ারের খোঁজ দিচ্ছ? ওর মা বাবার সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছি খুনিকে কঠিন শাস্তি দেব। বস, মেয়েটার একটা ছবি আছে? প্রমুখ কটমট করে তাকায় কবিরের দিকে, বলে, ছবি থাকলে তোমাকে বলি, আমার চোখের সামনে থেকে দূর হও, নয়তো এই ছড়ি তোমার মুখ বরাবর ঢুকিয়ে দেব। কবির মনে মনে হাজারটা গালি দিয়ে চলে যায়। প্রমুখ কড়াইয়ে মাংসগুলো ঢেলে দিতেই আবার কলিং বেল বেজে ওঠে। সে কবির ভেবে চিৎকার করে বলে, আমার সাথে ফাইজলামি করিস কবির? বাইরে আসলে কিন্তু খুব খারাপ হবে। না, আবারও তো একটার পর একটা কলিং বেল বেজেই চলছে। শেষে ছুরি হাতে নিয়েই দরজা খুলে প্রমুখ। হাত থেকে ছুরি লোকটির গলা বরাবর চালিয়ে দিতেই ভয়ে লোকটি কাঁপতে থাকে। অপরিচিত কাউকে দেখে দ্রুত কিঞ্চিত করে থেমে যায় প্রমুখ। ছুরিটি পেছনে নিয়ে কপাল কুঁচকে বলে, এ বাসায় কেন এসেছেন? কাকে চাই? লোকটি ভয়ে অনবরত কাঁপছে। হাতের একটি খাম বাড়িয়ে ধরা গলায় জবাব দেয়, স্যার, আপনার নামে একটা চিঠি ছিল, দেওয়ার জন্যই এসেছি। জোর করে হাতে খামটি দিয়ে লোকটি পালিয়ে যায়। প্রমুখ হাতে থাকা খামের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ফোনের যোগে চিঠিকে দেয়। কাগজটি ছিঁড়ে ভেতরে খাম বের করতে দেখে গুটি গুটি করে লেখা, কেমন আছো প্রমুখ? আশা করি ভালো আছো। যেভাবে আছো সেভাবেই থাকো না। গভীর কিছু খুঁড়তে আসছো কেন? ভালোই ভালোই হামিদুর রহমানকে ছেড়ে দাও, এতে তোমারও লাভ আমারও। শুধু শুধু মরার রাস্তা নিজে নিজে ডেকে এনো না। কালকেই যেন শুনি হামিদুর রহমানকে ছেড়েছ, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। আমি পানির মতোই সহজ, আবার ততটাই কঠিন। বিড়বিড় করে কয়েকবার লেখাটি পড়তেই চল শক্ত হয়ে যায় প্রমুখের। হুমকি? তা আবার আমাকে? কোন গুহায় লুকিয়ে থাকবি? যেদিন বের হবি ওই দিনই পরপারে পাঠিয়ে দেব সবাইকে। হামিদুর রহমান ততদিন আমার কাছেই থাকবে, দেখি কি করিস। প্রমুখ ঠাস করে দরজা বন্ধ করে বলে, তোর 2 টাকার হুমকিতে প্রমুখ ভয় পায় না। এত পারিস নিজে এসে উদ্ধার করে নিয়ে যা শালা। মেজাজ গরম থাকায় কিচেনে এসে শুধু মাংসটা রান্না করলো প্রমুখ। এরপর প্লেটে ভাত নিয়ে গপাগপ সাবার করে দেয় সব। আগে খেয়ে তারপর প্ল্যান করতে হবে আসল অপরাধীকে খুঁজতে। খিদেই মাথা কাজ করে না তার। প্রমুখ অধর পাকিয়ে হেসে খালি বাসায় জোরে হা হা করে হাসে। প্রমুখ হাসির প্রতিধ্বনিতে কেঁপে ওঠে পুরো বাসা।